নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আমার সাথে রয়েছে আমারই সহকর্মী সৌরভ মুখার্জি। যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগে কিন্তু মোহনবাগান প্রায় দুর্মুশ করে দিল সাউথ ইউনাইটেড এফসিকে। গোল সংখ্যা আপনি যদি দেখেন সেটা স্কোর বোর্ডে হয়তো 8-0, কিন্তু স্কোর বোর্ডের বাইরে যারা ম্যাচটা দেখেছেন তারা জানেন এই গোল সংখ্যা 12-0, 13-0, 15-0 হতে পারত। কিন্তু সেই লজ্জার হাত থেকে আজকে সাউথ ইউনাইটেড বাঁচল, তার জন্য কিন্তু সম্পূর্ণ হাত মোহনবাগানেরই রয়েছে। মোহনবাগান যদি তার থেকেও বলা ভালো, মোহনবাগানের থেকেও বারের রয়েছে, কারণ মোহনবাগানে যেভাবে বল বারে লেগেছে, তিনটি বল যেগুলো গোল হলে গোল সংখ্যা আরও বাড়তে পারতো। একটি পেনাল্টি ছিল, সেটাও মোহনবাগান পায়নি, সেটা হলে আরও গোল সংখ্যা বাড়তে পারতো। কিন্তু এই যে জয়, 8-0 গোলে জয়, এই জয়ের মধ্যে কিন্তু 5টি পয়েন্ট মোহনবাগানের বেরিয়ে আসছে এই জয়ের পিছনে। এবং তার সবার প্রথম যেটা হলো সেটা হলো মোহনবাগানের এবছরের ফুটবল। মোহনবাগান আজকে যে ফুটবলটা খেলেছে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে সম্পূর্ণ খেলাটাই যেন সামনের দিকে হয়েছে, মানে যত পারো সামনের দিকে বল খেলো, যত পারো সামনের দিকে পাস করো, ফ্রি ফ্লুয়েন্ট ফুটবল যেটাকে বলা হয় সেই খেলাটাই কিন্তু হয়েছে। এই যে পরিবর্তন, যে অনেক পাসের আধিক্য নেই, যদি আমরা দেখি শিটে অনেক পাস নেই, হয়তো 900 পাস 950 পাস একটা টিম খেলেছে এরকম ব্যাপার নেই, কিন্তু গোল যেটা আসল জিনিস একটা ম্যাচে সেইটা মোহনবাগান করছে। এই বিষয়ে কি বলবে সৌরভদা? দেখো অর্পণ, প্রথমেই যে কথাটা বলবো যে মোহনবাগানের এই জয়টাকে হয়তো আলাদা করে বিরাট বড় করে দেখার কিছু নেই, কারণ প্রথম থেকেই বোঝা গিয়েছিল যে সাউথ ইউনাইটেড এফসি দুর্বলতম টিম এবং সেই টিমকে 8 গোল দিয়েছে। তুমি যে কথাটা বললে 10 গোল 12 গোল 14 গোল হলে অবাক হওয়ার কিছু ছিল না, কারণ 3-3টে গোল যেখানে পোস্টে লেগে ফিরে এসেছে, একাধিক সুযোগ নষ্ট। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, তুমি যে প্রশ্ন করলে সরাসরি সেই প্রশ্নে যদি বলতে চাই, মোহনবাগানকে এই রকম ছন্দময় ফুটবল খেলতে হয়তো শেষ দুটো মরশুমে মোহনবাগান সমর্থকেরা দেখেনি। যেটা গত দুটো মরশুমে মোহনবাগান মূলত খেলছিল, লোবেরার সময় যেটা খেলছিল, তুমি এক্ষুনি বললে যে প্রচুর পাস, যেখানে মাঝ মাঠে প্রচুর পাস খেলছিল, বক্সের সামনে গিয়ে পাস খেলছিল, সেখান থেকে চান্সেস ক্রিয়েট করছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্যানাজিওটিস কিন্তু একটা সম্পূর্ণ অন্য দর্শন এই মোহনবাগান টিমের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন, যেখানে শুধুমাত্র অ্যাটাক অ্যান্ড অ্যাটাক, এবং সেই অ্যাটাকটা কিন্তু যদি শুরু হচ্ছে দেখো একেবারে মিড লাইন থেকে, একদম ডিফেন্সটাকে তিনি তুলে নিয়ে চলে আসছেন একেবারে মাঝমাঠ পর্যন্ত, এবং সেখান থেকে যখন আক্রমণটা শুরু হচ্ছে, দুই উইংয়ে বল স্ট্রেচ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেই বলটা ক্রমাগত বক্সের মধ্যে ভাসানো এবং ডিফেন্ডারদেরকে চাপে রাখো, সেখান থেকে গোল তুলে নাও, এইটা মোদ্দা কথা। এছাড়াও যদি আরও একটা জিনিস আমরা লক্ষ্য করি, বারবার অনুশীলনের সময়ও যেটার দিকে প্যানাজিওটিস নজর দেন, ব্যাক পাস করা যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বল হারালে সেই বল তোমাকে যত দ্রুত সম্ভব আর্ন করতে হবে, একদম। সেটা কিন্তু শেষ দুটো ম্যাচে আমরা মোহনবাগানকে দেখলাম। যদি ডার্বিতে দেখি, মাঝ মাঠে আপুইয়া থাপা যখন খেলছিলেন, বল লুজ করার পর সময় দেননি, সেই বল আবার আর্ন করেছেন। ঠিক আজকেও কিন্তু আমরা সেটা দেখলাম। হয়তো আজকে সাউথ ইউনাইটেড এফসির মিডফিল্ড খুব বেশি যে স্ট্রং ছিল তা নয়, কিন্তু তার যে দর্শনটা, প্যানাজিওটিসের যে দর্শনটা, সেটা কিন্তু মোহনবাগানের এই দলটা ধীরে ধীরে অ্যাডপ্ট করতে শুরু করেছে, এটা বলা যেতেই পারে। তার সাথে সাথে একটা কথা আমার বলতেই হয়, সেটা হলো যে আমরা যখন অনুশীলন দেখি তখন আমরা বারবার বলেছিলাম যে উইং প্লেতে প্যানাজিওটিস দিলেম্পেরিস অনেক বেশি নজর দিচ্ছেন, এবং তার মধ্যে একটি হলো কত তাড়াতাড়ি বক্সের একদম কাছে চলে আসবে, এক উইঙ্গার কাটব্যাক করে কাছে আসবে এবং তারপরে পিছনে বলটা রাখবে। সেম জিনিসটাই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। ড্রাডির যে বলটা বাড়ালো, বা সাহাল যে বলটা বাড়ালো, বা সায়নের যে শেষ বলটা আমরা যেটা দেখলাম, সেইটাও কিন্তু আমরা দেখতে পেলাম যে বলটা মানে সায়ন একদম বক্সের কাছে আসলো এবং সুহেলকে বলটা বাড়ালো। এই জিনিসটা কিন্তু প্যানাজিওটিস দিলেম্পেরিস নতুন করে নিয়ে এসছে মোহনবাগান দলে, এই কথাটা বলতেই হবে। এর সাথে সাথে আরেকটা কথা, যেটা তোমার কথা রেস ধরেই আমি বলছি, যে পুরনো মোহনবাগানকে ফিরে পাবা। সেইখানে আমরা কি দেখতে পেলাম পুরনো মোহনবাগান বলতে, আমরা আগের সিজনে দেখেছিলাম যে সেট পিস থেকে গোল নেই মোহনবাগানে, সেট পিস থেকে মোহনবাগান গোল পাচ্ছে না, এবং বারবার আমরা প্রশ্ন করতাম কোচকে যে কেন সেট পিস থেকে একটা দল গোল পাচ্ছে না, যেখানে মলিনার সময় সেট পিস থেকে গাদা গোল করেছে মোহনবাগান, ডিফেন্ডাররা গোল করেছে। আজকে কিন্তু আমরা আবার দেখতে পেলাম সেই জিনিস। অ্যালবার্তো একটা গোল করলো, রাহুল বেকে একটি গোল করলো, রাহুল বেকের গোলটি কিন্তু হেডে করলো রাহুল বেকের সেট পিস থেকে, সেইখান থেকে দাঁড়িয়ে, অর্থাৎ সেট পিসে কিন্তু যে গোল করার যে খরা তৈরি হয়েছিল মোহনবাগানের আগের মরশুমে, সেইটা কিন্তু ফিরে আসছে। এবং এখানে কিন্তু সবার সবচেয়ে বড় যে অবদানটা রয়েছে, সেই অবদানটা হলো প্যানাজিওটিস দিলেম্পেরিসের এবং তার পুরো থিঙ্ক ট্যাঙ্কে। আমি আগেই বলেছিলাম, মানে আমরা বলি যে এইখানে কোচ একা নন, কোচের যে মানে তারা যে 3 জন রয়েছে, তারা 3 ভাগ করে অনুশীলন করার, সেইখানে দাঁড়িয়ে তার যে থিঙ্ক ট্যাঙ্ক এবং প্যানাজিওটিস দিলেম্পেরিস, তার অবদান সবচেয়ে বেশি। কি বলবে এই
বিষয়ে? দেখো এই যে কথাটা বললে, সব থেকে আগে যেটা বলতে হবে অনুশীলন। একদম। আমরা বারবার বলি, বা ফুটবলের পরিভাষায় এটা বলা হয়, যে দল অনুশীলন যত ভালো করবে সেই দল মাঠে তত ভালো ফল করবে, এটা খুব স্বাভাবিক। এবং আমরা মানে লোবেরার সময় যেটা দেখেছিলাম যে অনুশীলনে প্রায় কোনো রকম সেট পিস নিয়ে অনুশীলন হতো না, শুধুমাত্র পাসিংয়ের অনুশীলন, পাসিং ড্রিল, বেশিরভাগ সময়টাই আমরা দেখতে পেতাম সেট পিস মানে শুধুমাত্র ফ্রি কিকের প্র্যাকটিস। কিন্তু প্যানাজিওটিস আসার পর প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি দুই প্রান্তকে ব্যবহার করে যে আক্রমণটা তৈরি হয় সেটার কিন্তু মহড়া চলছে প্রত্যেক দিন, এবং তার ফল কিন্তু মাঠে আজকে পাওয়া গেল। তুমি যদি দেখো মুহুর্মুহু ক্রস এসেছে দুই প্রান্ত থেকে, সেখানে হয়তো সব বল কনভার্ট হয়নি, সেটা আরও সময় যত যাবে আরও নিখুঁত হবে এই জায়গাটা, আরও বেশি কনভার্ট রেশিও বাড়বে। কিন্তু আজকে আলবার্তো রড্রিগেজ এবং রাহুল বেকের গোল এবং মনবীরের যে থার্ড গোলটা, যেটা থাপার কর্নার থেকে হেড করে বলটা জালে জড়ালেন, এই তিনটে গোল বলে দিচ্ছে আজকে যে মোহনবাগান কিন্তু আবারও সেই পুরনো মোহনবাগানে ফিরছে। অবশ্যই। এবং সেখানে তুমি কোচের কথাও বললে যে কোচের অবদান রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে যে সুয়েল ভাটের কথা। সুয়েল ভাট আজকে যে দুটি গোল করলো, পরে নেমে সে আরও বেশি গোল করতে পারতো, এই কথাটা অবশ্যই সুয়েল ভাট গোলের চান্স মিস করে, সেই নিয়ে আমরা সমালোচনা করি, এই কথাগুলো অবশ্যই সত্যি। কিন্তু তারপরে দাঁড়িয়েও সুয়েল ভাট আজকে দুটি গোল করলো। তোমার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে সুয়েল ভাটের যে ফেরা, মানে সুয়েল ভাট যে অফ ফর্মে যাচ্ছে, সেই অফ ফর্ম থেকে ভালো ফর্মে ফেরার জার্নিটা এই ম্যাচ থেকে শুরু হতে পারে? দেখো, অবশ্যই এই গোলটা সুহেলের জন্য খুব দরকার ছিল। বারবার সমালোচিত হচ্ছেন, কলকাতা লিগে খেলছেন, প্রচুর সুযোগ পাচ্ছেন কিন্তু গোল করতে পারছিলেন না। এবং এখনও পর্যন্ত আমি যদি খুব ভুল না করি, সুহেল বোধহয় কলকাতা লিগে একটা গোল করেছে। প্রচুর সুযোগ পেয়েছে, সুযোগ নষ্ট করেছে। আজকেও মাঠে নামার পর সুযোগ পাচ্ছিল, সুযোগের সদ্ব্যবহার করতে পারছিল না। একেবারে মানে শেষ মিনিটে, নির্ধারিত সময় শেষ মিনিটে একটা গোল, আর একটা বোধহয় সংযোজিত সময়ের 2 মিনিট বা তৃতীয় মিনিটে গোল করলো। এই দুটো গোল সুহেলকে অবশ্যই আত্মবিশ্বাস এনে দেবে। এরপর সুহেল ফিরতে পারবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা ফুটবলারের খারাপ সময় যায়, কিন্তু সুহেলের এই খারাপ সময়টা বোধহয় বড্ড বেশি লম্বা হয়ে যাচ্ছিল। আমরা সুহেলকে শেষ 2 বছরে কবে নিজের সেরা ছন্দে থাকতে দেখেছি সেটা মনে করে বলা কঠিন। সেই জায়গা থেকে আজকে সুহেলের এই দুটো গোল অবশ্যই তাকে পরবর্তী ম্যাচের জন্য কনফিডেন্স দেবে। এবং আরও একটা কথা এখানে বলে রাখবো, প্যানাজিওটিস দিল্যাম্পেরিস এমন একজন কোচ যিনি কিন্তু ইয়াং ফুটবলারদের ওপর অনেকটা ভরসা করেন। সেখানে তুমি কিয়ান নাসিরিকে দেখলে বুঝতে পারবে, কিয়ান নাসিরিকে কিন্তু এর আগে যখন মোহনবাগানে ছিলেন এত গেম টাইম কিয়ান নাসিরি কি পেতেন? আমি জানি না বিদেশি ফুটবলাররা চলে এলে কিয়ান এই গেম টাইমটা পাবেন কিনা, তবে আজকে কিয়ান তার যতটুকু টাইম পেয়েছেন বা ডার্বিতে যতটুকু টাইম পেয়েছেন তিনি কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। ফলে সেই দিক থেকে দেখতে গেলে সুহেলের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আজকে এই দুটো গোলের কনফিডেন্সটা ধরে রেখে অবশ্যই পরের ম্যাচে আরও ভালো পারফর্ম করতে হবে। অবশ্যই। তার সাথে সাথে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আশিস রায় অনেক দিন বাদে সে মাঠে ফিরলো। সাহাল আব্দুল সামাদ আজকে গোল করতে পারতেন কিন্তু তিনি গোল করতে পারেননি। তুমি খেয়াল করেছো কিনা জানি না, হাফ টাইমের পর সাহাল যে মানে বুটটা পরে নেমেছিল ফার্স্ট হাফে, সেটা চেঞ্জ করে সেকেন্ড হাফে। হয়তো চেয়েছিল যে গোলটা আসবে, কিন্তু সাহালের পা থেকে গোল আসেনি, তবে সাহাল গোল করিয়েছে। এই একটা প্লাস পয়েন্ট অবশ্যই মোহনবাগানের জন্য। কিন্তু মোহনবাগানের জন্য আজকের ম্যাচ থেকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমরা পেলাম সেটা হলো মনবীর সিং। মনবীর সিং তে ফ্রন্টে খেলছে এবং নতুন করে যেন নিজেকে সে পুরনো মনবীরকে আবিষ্কার করছে আমরা দেখতে পাচ্ছি। আজকে তিনি দুর্দান্ত পারফরমেন্স করলেন, 3টি গোল করেছেন, হ্যাটট্রিক তার ফার্স্ট হাফেই হয়ে যাওয়ার কথা, হতে হয়নি। তার জন্য হয়তো তিনি কোথাও গিয়ে বারে মেরেছেন, কোথাও গিয়ে তার ভাগ্য তাকে সাথ ছিল না, কিন্তু ফার্স্ট হাফেই তার হয়ে যাওয়ার কথা, সেকেন্ড হাফে তিনি হ্যাটট্রিক করেছেন। সেইখানে দাঁড়িয়ে মনবীরের আজকের যে পারফরমেন্স, এই পারফরমেন্স কিন্তু অবশ্যই মোহনবাগান কোচের কাছে স্ট্রাইকিং পজিশনে একটা বিশাল বড় জায়গা খুলে দিল। কারণ আমরা জানি জেমি ম্যাকলারেন ছাড়া এই মুহূর্তে মোহনবাগান কোচের কাছে কোনো স্ট্রাইকার নেই। 6 নম্বর বিদেশি কোন পজিশনে হবে আমরা এখনও জানি না। সেইখান থেকে দাঁড়িয়ে কোচ অবশ্যই কিন্তু মনবীরকে আজকে যে ফুটবলটা খেললো সেখানে 6 নম্বর বিদেশির জায়গায় অন্য পজিশনেও বিদেশি নেওয়ার কথা কোচ ভাবতে পারেন। কারণ মনবীর যে ফুটবলটা আজকে খেললো, অবশ্যই টিমটা সাউথ ইউনাইটেড, কিন্তু মনবীরের পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে মনবীর কিন্তু অ্যাটাক মানে স্ট্রাইকার পজিশনেও যথেষ্ট সচ্ছল। এবং এবছর জেমি ম্যাকলারেন যদি কখনো গোল করতে না পারেন তাহলে তার জায়গায় মনবীরকে খেলিয়েও কিন্তু মোহনবাগান কোচ ওই একটা ঝটকা দেওয়া যাকে বলে সেই কাজটা কিন্তু করতে পারে। কি বলো? আলাদা করে বলার কিছু নেই, পুরো ব্যাপারটাই তুমি একেবারে পরিষ্কার করে দিয়েছো। মনবীর মোহনবাগানের এমন একজন ফুটবলার যাকে আমরা ফুটবলের ভাষায় বলি না ইউটিলিটি ফুটবলার। একদম। মনবীর হচ্ছে সেই প্রপার ইউটিলিটি ফুটবলার। তিনি রাইট উইংয়ে খেলুন বা স্ট্রাইকারে খেলুন, শুধুমাত্র ভাবেন আমাকে গোলটা করতে হবে,
হয়তো গত মরশুমে মনবীরকে তার নিজের সেরা ছন্দে দেখা যায়নি, সেই কারণেই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ছাং থেকে নেওয়ার কথা ভেবেছে। আর ছাং থেকে নেওয়ার কথা ভেবেছে বলেই হয়তো মনবীর মরশুমের শুরু থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। একদম জেমি ম্যাকলারেন অবশ্যই কোচের প্রথম পছন্দ হবে স্ট্রাইকিংয়ে, কিন্তু কোনো ম্যাচে যদি জেমি ম্যাকলারেন অ্যাভেলেবেল না থাকেন, মনবীর আজকে যে পারফরমেন্সটা দেখিয়ে দিলেন, কোচ কিন্তু বিদেশি স্ট্রাইকার বসিয়ে দুবার ভাববেন না মনবীরকে স্ট্রাইকিং পজিশনে খেলানোর কথা। অবশ্যই। যদিও সেটা হবে কিনা হয়তো সময় বলবে, তবে মনবীরের পারফরমেন্স আজকে একেবারে ঝকঝকে ছিল। তবে এই কোচ কিন্তু নামের ওপরে যায় না, খেলার ওপরে যায়। এইখান থেকে দাঁড়িয়ে এই কোচ খেলাতে পারেন, এই কথাটা কিন্তু মানে হতেই পারে, কোচ খেলালেন। এবং কোচের কাছে এই মরশুমে মোহনবাগান দল যদি আমরা দেখি, এত বেশি অপশনস খুলে গেছে। দেখো, ড্রাজিচ এমন একজন ফুটবলার, লেফট উইংয়ে খেলেন, রাইট উইংয়ে খেলেন, অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলে দিতে পারে। লিস্টন কোলাসও গত মরশুমের পর থেকে লেফট উইং রাইট উইং দুটোতে খেলতে পারছে। শাংতে এমন একজন ফুটবলার, রাইট উইং খেলেন ঠিকই, তিনিও কিন্তু স্ট্রাইকারে খেলেছেন ইন্ডিয়া টিমে এবং সেকেন্ড স্ট্রাইকার খেলেছেন। মনবীর রাইট উইং এর ফুটবলার স্ট্রাইকিং এ খেলতে পারেন। কোচের কাছে কিন্তু অপশনস বাড়ছে। এটা একটা কোচের কাছে যেমন কঠিন বিষয় দল নির্বাচনের ক্ষেত্রে, তেমনই কিন্তু রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানো বা দলের শক্তি বাড়ানো। একদম। মোহনবাগান আজকে ম্যাচ 8-0 গোলে জিতেছে। এরপরে সিআইএসএফ এর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ, সেই ম্যাচও মোহনবাগান যে জিতবে এই কথা এই মুহূর্তে দাঁড়িয়েই বলে দেওয়া যায়। যদিও খেলাটা খাতায় কলমে হয় না, খেলা হয় মাঠে নেমে, কিন্তু মোহনবাগান যে পারফরমেন্স দিয়েছে আজকে, সেখানে সিআইএসএফ এর বিরুদ্ধে মোহনবাগান যদি কোনোভাবে ড্র করে বা আটকে যায়, সেটাই হয়তো সবচেয়ে বড় একটা অবিশ্বাস্য বিষয় হতে চলেছে। সেটা হবার চান্স অনেক কম রয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান পরের রাউন্ডে 3টি ম্যাচ জিতেই যাচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। এবং এরপরে শক্ত প্রতিপক্ষ মোহনবাগানের সামনে আসবে, কিন্তু মোহনবাগান যে ফুটবলটা খেলছে সেখানে তাদের সামনে শক্ত প্রতিপক্ষকে, সেই কথাটাও কিন্তু ভেবে দেখতে হবে। বাকি এরপরে কি হতে চলেছে সেগুলো জানার জন্য আপনাদের অবশ্যই রেসপোর্টসের পর্দায় কিন্তু চোখ রাখতে হবে। রেসপোর্টসের পর্দায় আপনারা মোহনবাগান ইস্টবেঙ্গল সংক্রান্ত সকল খবর সবার আগে পেয়ে থাকেন। জোহরদি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, সৌরভ মুখার্জি, রেসপোর্টস।